তো বাস্তব সংখ্যা হচ্ছে আপনার রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বলতে হচ্ছে বোঝানো হয় দিন দুনিয়ায় যত সংখ্যা আছে মোটামুটি সবই হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে পড়বে, একমাত্র অবাস্তব সংখ্যা বাদে। অবাস্তব সংখ্যা কি জিনিস সেটাও একটু পড়বো আমরা, ক্লাসের পরবর্তীতে আলোচনা আছে। তো এখন থাকুক। তো অবাস্তব সংখ্যা বাদে দিন দুনিয়ার যত সংখ্যা আছে সব হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, যেটা সেট হচ্ছে আর। তো এই বাস্তব সংখ্যার মধ্যে দুইটা পার্ট আছে, বাস্তব সংখ্যা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। সো আপনার, সরি এটা নেগেটিভ। সো নর্মালি পজিটিভ বা ধনাত্মক বলা হয় না, ঋণাত্মক এবং অঋণাত্মক বলা হয়। যাই হোক, হোয়াট এভার, এটা হচ্ছে পজিটিভ নাম্বার। আচ্ছা, এখন কথা হচ্ছে বোথ নেগেটিভ এন্ড পজিটিভের মধ্যে আবার একটা পার্ট আছে, সেটা দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা একটু পর আলাদা স্লাইডে আলোচনা করব, তাই এখন বলতেছি না। এরপরে যাবতীয় মূলদ সংখ্যাকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টেজার, আর একটা হচ্ছে ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যা। তো পূর্ণ সংখ্যার একটা সেট আছে যেটাকে জেড বলা হয়, এবং এই ইন্টেজার সেটের মধ্যে হচ্ছে সেই নাম্বারগুলো আছে যেগুলো পূর্ণ সংখ্যা, 1 2 3 4 বা -2 -3 -5 এই টাইপের সংখ্যাগুলো। আর ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যাগুলো হচ্ছে এই সেটের মধ্যে পড়বে না, তারা আলাদা। যেমন হাফ, 3/4, -5/8, যাই বলি না কেন সবগুলো ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যার মধ্যে পড়ছে, এবং এরা কিন্তু বোথ পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে। ওকে, এবার আসেন পূর্ণ সংখ্যার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, মানে এই যে ধনাত্মক নাম্বারগুলো আমি লিখেছিলাম 1 2 3 4, তাদেরকে নিয়ে একটা সেট আছে, এটাকে ন্যাচারাল নাম্বার বা এন বলা হয়। অর্থাৎ এক থেকে শুরু করে মোটামুটি অসীম পর্যন্ত সকল নাম্বার হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে পড়েছে। অন্যদিকে যারা ঋণাত্মক সংখ্যা, এই যে মাইনাস দিয়ে যাদেরকে লিখেছিলাম, তাদের জন্য আলাদা একটা ভাগ আছে, বাট এদেরকে কোনো সেট হিসেবে বা আলাদা কিছু হিসেবে প্রকাশ করা হয় না। আর শূন্যকে একটা আলাদা সংখ্যা হিসেবে রাখা হয়, কারণ শূন্য নিয়ে অনেক বিতর্ক আছে যে শূন্য কি পজিটিভ না নেগেটিভ। সো এই জন্য শূন্যকে পজিটিভ বা নেগেটিভ কোনো ক্ষেত্রেই রাখা হয় না, এটাকে পূর্ণ সংখ্যার আন্ডারে আলাদা একটা ভাগে রাখা হয়েছে। আচ্ছা, এবার আসেন ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার যে সেট এন দেখলাম, সেইটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। যাই হোক, মৌলিক সংখ্যা নিয়ে আমাদের আলাদা একটা স্লাইড আছে, ওখানে আলোচনা করছি, জাস্ট একটু দেখে রাখেন এখান থেকে। সো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার পরে আরেকটা আলাদা সংখ্যা রাখা হয়েছে ওয়ান। ওয়ানকে মৌলিকও বলা হয়নি, যৌগিকও বলা হয়নি, এটা একটা ভিন্ন ধর্মী সংখ্যা, কারণ এর নেচারটাই অন্যরকম। যখন মৌলিক সংখ্যা পড়াবো তখন আলোচনা করছি ভাইয়া, একটু দেখেন এই স্লাইডে, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আমরা চলে যাচ্ছি পরের অংশে। ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করবো, মূলত আলোচনা করব, মৌলিক সংখ্যা আলোচনা করব, আমাদেরকে পড়তে হবে এগুলো। সো আসেন প্রথমেই হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে একটু কথা বলি। মূলদ সংখ্যা কারা, আমরা মনে হয় ছোটবেলায় পড়েছিলাম যে ক্লাস 9 10-এ একটা প্রশ্ন আসতো আমাদের, এরকম যে √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। এরকম একটা মনে হয় লেখা থাকতো বা প্রমাণ করতে বলতো আমাদেরকে। সো একটু মনে আছে কিনা রিভিউ করি, দেখি আপনাদের মধ্যে থেকে একটু রেসপন্স নেই যে মূলদ সংখ্যা বলতে আসলে কি বোঝানো হয়। সো আপনারা রেসপন্স করতে থাকেন, ইন দ্য মিন টাইম আমিও একটু বলি। মূলদ সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যাদেরকে আপনি p/q আকারে প্রকাশ করতে পারবেন। ভালো কথা। ভাই পি আবার কি, কিউ আবার কি ভাই? পি এবং কিউ দুইটা হচ্ছে আপনার দুইটা পূর্ণ সংখ্যা, ওকে? ঠিক আছে, পি এবং কিউ প্রত্যেকে দুইটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। তো p/q আকারে প্রকাশ করলে কি সেই মূলদ সংখ্যা হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, বাট পুরাটা হবে না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা একে ক্লিয়ার করি। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে পি এবং কিউ উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা, এই শর্তটা থাকলো। আর একটা শর্ত আছে, কিউ বাবাজি জিরো হতে পারবে না। ওকে, কিউ জিরো হতে পারবে না, অর্থাৎ কিউ যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে p/0 অসীম হয়ে যাবে, অসীম সংখ্যা মূলদ হতে পারে না। সো শর্ত হচ্ছে দুইটা, পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ সমান সমান নট ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, তাহলে এখানে কি শেষ? না ভাই, এখানেও শেষ না, আর একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে পি এবং কিউ উভয়ে সহমৌলিক হবে। আচ্ছা, নতুন একটা টার্ম বললাম, অনেকের কাছেই নতুন, অনেকের কাছে নতুন না। সেখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সহ, একটা হচ্ছে মৌলিক। তাহলে আমাদের মৌলিক সম্পর্কে জানতে হবে। তাহলে মৌলিক সংখ্যাটা আগে আমরা পড়ে ফেলি, তাহলে ভালো হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো, আমি লিখে দিচ্ছি, মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে সে সংখ্যা, ধরেন হচ্ছে এক্স, এটা একটা সংখ্যা। সো এক্স কে মৌলিক সংখ্যা হতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার শর্ত, ওয়ান দিয়ে ভাগ করা যাবে, এবং শুধুমাত্র ওই যে সংখ্যাটা তাকে দিয়েই তাকে ভাগ করা যাবে, এক্স দিয়ে ভাগ করা যাবে। সো এই দুইটাকে সামারাইজ করলে আমি বুঝতে পারছি মৌলিক সংখ্যা হবে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যা শুধুমাত্র
এক এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। বুঝতে পারলাম কিনা? দ্রুত ভাই রেসপন্স করতে হবে। ওকে। তো এরকম বহুত মৌলিক সংখ্যা টংখ্যা আছে, আসেন আমরা মৌলিক সংখ্যা স্লাইডটাতে একটু চলে যাই, তাহলে ভালো হবে। এই যে মৌলিক সংখ্যা এখানে একটু পড়িয়ে ফেলি। সো মৌলিক সংখ্যা কতগুলো আছে? মৌলিক সংখ্যা অনেকগুলো আছে। আসেন আমরা এক থেকে প্রথমে 10 চিন্তা করি। 1 থেকে 10-এর মধ্যে কয়টা এরকম সংখ্যা আছে যারা মৌলিক? নাম্বার ওয়ান, সবাই একের কথা বলবেন, যে এককে তো শুধুমাত্র এক এবং ওই ওই সংখ্যা, অর্থাৎ ওইটাও এক, এই দিয়েই ভাগ করা যায়, সো এককে মৌলিক বলতে হবে। আচ্ছা, মানলাম আপনার শর্ত, সমস্যা নাই। এবার আসেন দুই। দুইকে দেখেন এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তিন, হ্যাঁ, তিনকেও দেখেন এক এবং তিন ছাড়া ভাগ করা যায় না। ওকে। এরপর দেখি চার। চারকে দুই দিয়ে ভাগ করা যায়, চার দিয়ে ভাগ করা যায়, এক দিয়ে ভাগ করা যায়, সো চার মৌলিক সংখ্যা হবে না। এইরকম আছে আর একটা পাঁচ। পাঁচকে এক এবং পাঁচ দিয়ে ভাগ করা যায়, সো পাঁচ হচ্ছে আপনার মৌলিক সংখ্যা। ছয় হবে না, কারণ ছয়কে আবার দুই এবং তিন উভয় দিয়ে ভাগ করা যায়। এবার আছে সাত। সাতকেও এক, তিন দিয়ে, এক এবং সাত দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো আমরা মৌলিক সংখ্যা বের করার পদ্ধতিটা বুঝে ফেললাম কিভাবে বের করতে হবে। সো 1 থেকে 10 পর্যন্ত আপনার মৌলিক সংখ্যা আছে এরকম চারটা: দুই, তিন, পাঁচ এবং সাত। এখন প্রশ্ন আসছে, ভাই এক কি দোষ করলো, এককে কেন বাদ দিলেন? ওই যে বলেছিলাম ভাইয়া স্লাইডের শুরুতেই, যে এক একটা বিশেষ সংখ্যা, একে না মৌলিক বলা হয় না যৌগিক বলা হয়। কারণ কি? কারণটা দেখেন, দুইটা শর্ত পূরণ করতে হবে। ওই সংখ্যাটা, মানে যে সংখ্যাটাকে মৌলিক বলবো, তাকে এক দিয়ে ভাগ করা যাবে এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু একের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। একের ক্ষেত্রে প্রবলেম হয়, এককে এক দিয়ে ভাগ করা যায় বুঝলাম, কিন্তু ওই সংখ্যা দিয়ে যখন ভাগ করা হয় তখন দুইটা শর্তই সেম হয়ে যায় বা সিমিলার হয়ে যায়। এই কারণে ম্যাথমেটিশিয়ানরা এককে বললেন যে আমরা একে তাহলে মৌলিক বলবো না, যৌগিকও বলবো না, একে আমরা একটা বিশেষ সংখ্যা হিসেবে আবির্ভূত করব এবং একে আলাদা রাখবো। সো এক না মৌলিক না যৌগিক। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি আমরা। সো এখন কথা হচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত এরকম চারটা মৌলিক সংখ্যা আছে, এক, দুই, তিন, চারটা। 11 থেকে 20 পর্যন্ত কয়টা আছে একটু বলেন তো, দেখি ভাই আপুদের রেসপন্সটা দেখবো। আচ্ছা, অনেকে অনেকে রেসপন্স করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে 11। 11কে এক এবং 11 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তারপর 13, ঠিক আছে। তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19। এই চারটা হচ্ছে আপনার মৌলিক সংখ্যা 11 থেকে 20-এর মধ্যে। এখন কেউ যদি বলেন, ভাই 12 কি দোষ করলো? ভাই 12কে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যায়, চার দিয়ে ভাগ করা যায়, ছয় দিয়ে ভাগ করা যায়, আবার 12 দিয়েও ভাগ করা যায়। সো জীবনেও এটা মৌলিক সংখ্যা হতে পারবে না। তাহলে 12 তাহলে কি সংখ্যা? বা যারা মৌলিক না তারা কি সংখ্যা? তারাই হচ্ছে যৌগিক সংখ্যা। যাদেরকে আপনি মৌলিক বলতে পারবেন না, তাদেরকে যৌগিক সংখ্যা বলতে হবে। সো 12 একটা যৌগিক সংখ্যা, 14 একটা যৌগিক সংখ্যা, 6 একটা যৌগিক সংখ্যা। ওকে। সো মৌলিক এবং যৌগিক, যারা যারা প্রশ্ন করেছিলেন, দুই একজন প্রশ্ন করেছিলেন যৌগিক সংখ্যা কাকে বলে। সো আগেই প্রশ্ন করার দরকার নাই, সব পড়ানো হবে। সো ধৈর্য ধারণ করবেন ভাইয়া পুরা। সো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা মৌলিক এবং যৌগিক? ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আসেন তাহলে, আপনাদেরকে মাঝে মধ্যে এমসিকিউতে একটু এরকম প্রশ্ন আসে, যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে, বা 41 থেকে 70 পর্যন্ত টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে। সো এই জিনিসগুলো তো একটু পরীক্ষার হলে চিন্তা করে বের করতে গেলে কষ্ট হবে বা সময় লাগবে। সো সময় সময় যারা সেভ করতে চান, তাদের জন্য এই দুইটা অংশ। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার উপায় হচ্ছে একটা টেলিফোন নাম্বার মনে রাখার মতো: 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এগুলো হচ্ছে প্রতি 10টা সংখ্যার মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেইটার নাম্বার। সো যারা মুখস্থ রাখতে পারবেন কোনো সমস্যা নাই, ভালো কথা। যারা মুখস্থ রাখতে পারবেন না তারা করে করে বের করবেন, ইটস আপ টু ইউ। বা টেকনিকটা হচ্ছে এইটা। ওকে। সিমিলারলি 1 থেকে 200 পর্যন্ত একটা এরকম সিরিয়াল বের করা যায়: 4, 1, 1, 3, 1, 2, 2, 2, 1, 4। সো আপনার ইচ্ছা ভাই, আপনি মুখস্থ করবেন কি না করবেন, ইটস আপ টু ইউ। ওকে। বাট পরীক্ষায় যদি আসে 41 থেকে 70 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, উত্তর কত হবে? এই তিনটে সংখ্যার যোগফল, 3+2+2। 3+2+2 সমান সমান হচ্ছে আপনার 60টা মৌলিক সংখ্যা আছে। আবার যদি বলা হয় যে 121 থেকে 140-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে উত্তর হবে 1+3 সমান সমান 4টি। তো এই হচ্ছে আপনার টেকনিক, এছাড়া আর কোনো সহজ উপায় নাই।
সো পড়াচ্ছিলাম মূলদ সংখ্যা, সেখান থেকে মৌলিকে চলে আসলাম, যৌগিকে চলে আসলাম। তো আসেন মূলদ সংখ্যায় আবার একটু ফেরত যাই। মূলদ সংখ্যাটা আমাদেরকে বুঝতে হবে। সো আমরা মৌলিক জিনিসটা বুঝলাম, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। কিন্তু সহ জিনিসটা কি ভাই? সহ জিনিসটা তো ক্লিয়ার করলেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সহমৌলিকও ক্লিয়ার করে দিচ্ছি। আসেন, মনে করেন সহ মানে হচ্ছে কারো সাথে আপনি আছেন। সো মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে কোনো একটা সংখ্যা মৌলিক কিনা সেটা বের করা। আর যখন সহমৌলিক বলা হয় তখন বোঝাতে হবে যে একজন আরো সাথে আছে, তার মানে একটা জোড়া থাকবে। সো একটা জোড় বা দুইটা সংখ্যা মিলে তারা পরস্পর মৌলিক কিনা সেটা বের করতে হবে। সাপোজ মনে করেন 8 এবং 15, এই দুইটা সংখ্যা আছে। 8 কি মৌলিক সংখ্যা? না, 8 মৌলিক নয়। 15 কি মৌলিক সংখ্যা? না, 15 মৌলিক নয়। কিন্তু সহমৌলিক যদি বের করে করতে বলি যে এরা কি সহমৌলিক, সাপোজ আপনাদেরকে প্রশ্ন করলাম, কি উত্তর দিবেন? অনেকেই বলবেন ভাইয়া জানি না, শিখান। হ্যাঁ ভাইয়া, আমি শিখাতেই আসছি। আসেন দেখি সহমৌলিক হয় কিনা। প্রথমে 8 কাদের দ্বারা বিভাজ্য সেটা একটু বের করি। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। 15কে কত দিয়ে ভাগ করা যায় দেখি? 1 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায়। আচ্ছা, এবং 15 দিয়েও করা যায়। ওকে। সো এখন খেয়াল করেন ভাইয়া, এই যে সংখ্যা দুইটা নিলাম, তাদের মধ্যে এক হচ্ছে কমন আপনার উৎপাদক বা কমন আপনার হচ্ছে বিভাজ্য সংখ্যা। আর শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। আর কোনো কমন আছে? ইয়েস অর নো দেখেন তো। আচ্ছা, সবাই বলছেন না। তার মানে দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক হবে তখন যখন তাদের মধ্যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কমন উৎপাদক বা আপনার হচ্ছে বিভাজ্য সংখ্যা থাকবে না। সো এই জন্য আমরা বলতে পারি 8 এবং 15 পরস্পর সহমৌলিক। সো মজাটা এইখানে, 8 একটা মৌলিক সংখ্যা নয়, 15 মৌলিক সংখ্যা নয়, স্টিল 8 এবং 15 তারা দুজনে একসাথে সহমৌলিক। ঠিক আছে? আচ্ছা, জাস্ট এ মিনিট, আশা করি বুঝতে পারছেন ভাই। আমার আরেকটা ফোন কল এসেছে ভাই, একটু আমি কলটা রিসিভ করব। ওকে ভাইয়া আপুরা, ওয়েলকাম ব্যাক। সো যেটা বলছিলাম যে দেখেন, মৌলিক সংখ্যা না হওয়া সত্ত্বেও সহমৌলিক হয়েছে। সো এরকম হতেই পারে। সো সহমৌলিক বের করতে গেলে অলওয়েজ একটা জোড়া আকারে থাকবে, এইটা মনে রাখবেন। ঠিক আছে? সো এরকম প্রশ্ন মাঝে মধ্যে আসে। সো এরকম একটা প্রশ্ন আসেন, একটু দেখে ফেলি দ্রুত। দেখেন, নিচের কোন সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা? এটা আপনারাই বের করবেন, আমিও করব। আসেন দেখি। 9 এবং 15, 9 এবং 15, দেখেন এরা সহমৌলিক কিনা। 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 15কেও 3 দিয়ে ভাগ করা যায়। সো কমন একটা পেলেই এইটা উত্তর হবে না। 28 এবং 49, 28কে 7 দিয়ে ভাগ করা যায়, 49কেও 7 দিয়ে ভাগ করা যায়। সো এইটাও আপনার হবে না। 16, 16কে ভাগ করা যায় 1, 4, 2, 8 এবং 16 দিয়ে। 25কে ভাগ করা যায় 1, তারপরে হচ্ছে আপনার 5 এবং 25 দিয়ে। সো এক ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো অ্যান্সার হবে সি, সংখ্যাদ্বয় হবে পরস্পর সহমৌলিক। সো এইখান থেকে আমরা একটা সামারি করতে পারি। সামারিটা হচ্ছে, সহমৌলিক সংখ্যা হতে গেলে ওই দুইটা সংখ্যাকে যে মৌলিক হতে হবে এরকম কোনো নিয়ম নাই, বরং সহমৌলিক হতে গেলে ওই দুইটা সংখ্যাকে মৌলিক নয় এই শর্তটাই বরং স্যাটিসফাই করতে হয়। অর্থাৎ সহমৌলিক হতে গেলে সংখ্যা দুইটাকে আপনার যৌগিক সংখ্যা হতে হবে। ঠিক আছে? সো একজন আপু মনে হয় একটা প্রশ্ন, একটা কমেন্ট করেছিলেন যে প্রথমে যৌগিক হতে হবে। সো আমি আসছি ভাইয়া আপুরা, কোনো সমস্যা নেই, সব বলা হবে আজকে। ওকে, সো আশা করি সহমৌলিক সম্পর্কে আর কোনো কনফিউশন? রেসপন্স প্লিজ। ওকে, ভেরি গুড। সো দেখেন কোথায় ছিলাম, কোথায় আসছি, ছিলাম মূলদ সংখ্যায়। সেখান থেকে আপনার কোথায় আসছি, মৌলিক পড়লাম, সহমৌলিক পড়লাম, যৌগিক পড়লাম। আসেন আবার আবার প্রিভিয়াস জায়গায় ব্যাক করি। সো পি এবং কিউ হতে হবে সহমৌলিক, এই কথাটার মানে হচ্ছে পি এবং কিউ এমন দুইটা সংখ্যা হবে যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। ঠিক আছে? আচ্ছা আসেন, তারপর দেখি কি আছে। সো মূলদ সংখ্যার আমরা সংজ্ঞাটা বুঝতে পারলাম। তো সংজ্ঞা বুঝতে পারলে আমাদের তো মূলদ সংখ্যার উদাহরণ দেখতে হবে। উদাহরণ দেখি। মনে করেন এরকম 5/3, এটা কি মূলদ সংখ্যা? ইয়েস অর নো? রেসপন্স করি দেখি তো। আচ্ছা,
ইয়েস, সবাই ইয়েস বলতেছেন। হ্যাঁ ভাইয়া, এটা সহমৌলিক, এই মূলদ সংখ্যা। কারণ 5 ও 3 সহমৌলিক, এবং 3 নট ইকুয়াল টু 0 দুইটাই পূর্ণ সংখ্যা। আচ্ছা, 7/11 এইটা মূলদ সংখ্যা কিনা? ইয়েস। সো এইটাও 7 এবং 11 পরস্পরের সহমৌলিক। ওকে। সো আমরা মূলদ সংখ্যা চিনতে পারছি, এই সংখ্যাগুলো সবই হচ্ছে আপনার মূলদ সংখ্যা। এখন আসেন, পৌনপৌনিক বলে একটা ব্যাপার আছে। পড়ছেন ছোটবেলায় পৌনপৌনিক? ধরেন এমন একটা জায়গা বের হলো, আপনি 4-কে 3 দিয়ে ভাগ করতেছেন, উত্তরটা কত হবে বলেন তো? 1.33333333 এরকম কিছু একটা হবে না? এরকমই তো হবে, যতবারই ভাগ করেন না কেন পয়েন্টের পর 3333 আসবে। আচ্ছা, এটাকে আমরা কি করতাম, এটাকে 1.3 উপরে একটা ফোঁটা দিয়ে বলতাম 1.3 পৌনপৌনিক, এরকম ছিল ব্যাপারটা। সো এরকম যত পৌনপৌনিক সংখ্যা আছে, তারা সবাই হচ্ছে আপনার মূলদ সংখ্যা। কারণ কি জানেন? কারণ পৌনপৌনিক এই সংখ্যাটাকে সুন্দর এরকম একটা ভগ্নাংশ বিশিষ্ট বা পি/কিউ আকারে প্রকাশ করা যায়, এবং যেটা হচ্ছে আপনার মূলদ সংখ্যার শর্ত। সেই কারণে যাবতীয় পৌনপৌনিক সংখ্যাগুলো হয় হচ্ছে আপনার মূলদ সংখ্যা। ওকে, এটা একটু মাথায় রাখেন। পৌনপৌনিক থেকে কিভাবে আপনার মূলদ সংখ্যায় প্রকাশ করতে হয় বা নর্মাল ভগ্নাংশে প্রকাশ করতে হয়, সেটা আমরা ক্লাসে শিখবো একটু পরে। আচ্ছা, তাহলে মূলদ সংখ্যা গেল। এবার আসুন অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কারা? যারা মূলদ নয়, অর্থাৎ যাদেরকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, এবং যেখানে কিউ হয়তো 0 হয়ে যেতে পারে, এবং পি এবং কিউ সহমৌলিক নয়। এই শর্তগুলোই হচ্ছে অমূলদ সংখ্যার শর্ত। সো যারা মূলদ সংখ্যা নয় তাদেরকে অমূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যাকে কিউ আকারে প্রকাশ করা হয় বা কিউ সেট দিয়ে প্রকাশ করা হয়, আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে কিউ বার বা কিউ প্রাইম আকারে প্রকাশ করা হয়। যাই হোক, সমস্যা নেই, এটা কোনো বড় বিষয় না। সো অমূলদ সংখ্যার কয়েকটি উদাহরণ তাহলে আমাদেরকে দেখতে হবে। আসেন অমূলদ সংখ্যার উদাহরণ দেখি। যেমন বর্গমূল বিশিষ্ট সংখ্যা, √2, √3, রুট ওভার হচ্ছে আপনার 99, √100, রুট ওভার হচ্ছে আপনার মনে করেন 125। এইগুলোর মধ্যে মূলদ এবং অমূলদ খুঁজে বের করি, আসেন। তাহলে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বর্গমূল বিশিষ্ট সংখ্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার মূলদ এবং অমূলদ দুই ভাগে ভাগ করা যায়, বাট তার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন √2, √2 কে যদি আপনি সুন্দর করে ভাগ করেন, দেখবেন 1.414 ডট 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 অসীম পর্যন্ত চলে যাবে। সো এটাকে কোনোভাবে আপনি পি/কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। সো √2 হচ্ছে একটা আপনার অমূলদ সংখ্যা। আচ্ছা, √100, তাহলে এটাও কি অমূলদ সংখ্যা? দেখেন তো, কি বলেন আপনারা? আচ্ছা, সবাই না বলতেছেন, ভেরি গুড। ওকে, নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা কি সেটা আমি বলছি। 10 বের হবে √100 করলে। কথা হচ্ছে, রুটের ভিতর যে সংখ্যাটা থাকবে, ধরলাম রুটের ভিতর যে সংখ্যাটা, সেটা যদি আপনার পূর্ণ বর্গ হয়, তাহলে সেই সংখ্যাটা মূলদ। আর যদি পূর্ণবর্গ না হয়, তাহলে সেটা হচ্ছে অমূলদ। খেয়াল করেন, √2, √3, 2 এবং 3 এরা কোনো পূর্ণবর্গ সংখ্যা না। 99 পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য 100 হচ্ছে বা √100 হচ্ছে মূলদ সংখ্যা। √125, এটা কি মূলদ হবে না অমূলদ হবে, চিন্তা করেন। এটা আবার আপনারা বলেন। আচ্ছা, মূলদ বলছেন, চিন্তা করে বলেন। আচ্ছা, ভাঙাই, আসেন। 5 গুণ 25, √5 × 5 বা 5 গুণ √5। আচ্ছা, 5 তো নর্মাল সংখ্যা আমি জানি, কিন্তু তার সাথে √5 গুণ আছে না? রুটের ভিতর যে 5টা, সেটা কি পূর্ণ বর্গ সংখ্যা? না ভাইয়া, সেটা তো পূর্ণ বর্গ সংখ্যা না। সো এই জন্য পূর্ণ বর্গ সংখ্যা না, এটা বের করলে এটা একটা অমূলদ সংখ্যা হবে, এবং একটা মূলদের সাথে অমূলদ গুণ করলে আলটিমেটলি অমূলদ বের হবে। সো √125 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। শর্তগুলো বোঝা গেছে, কিভাবে বর্গমূল থেকে অমূলদ হবে এবং মূলদ হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা চিনতে পারলাম, পার্থক্যটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসেন আমরা কয়েকটা বিশেষ অমূলদ সংখ্যা একটু আপনাদেরকে শিখাই দেই। যেমন পাই। পায়ের একটা মান আছে না, 3.14159 দিয়ে ডট 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 করে অনেক পর্যন্ত যাওয়া যায়। পাই
কোনো কিছু না লেখা থাকলেও বুঝে নেবেন এটা একটা অমূলদ সংখ্যা। কারণ পাই হচ্ছে ইনফিনিট পর্যন্ত যাওয়া একটা সংখ্যা, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অনেকে বলেন কেন ভাই, পাইকে তো 22/7 আকারে প্রকাশ করা যায়। ভাই পাইয়ের মান এবং 22/7-এর মান ক্যালকুলেটর, মানে একটু সাইন্টিফিক ক্যালকুলেটর বা কম্পিউটারে করে দেখেন, দুইটার মান কিন্তু কিছু সংখ্যার পরে সেম আসবে না। 22/7 হচ্ছে পাইকে সিম্পলিফাই করার একটা চেষ্টা, কিন্তু পাই আপনার ডেফিনেটলি একটা অমূলদ সংখ্যা। কিন্তু 22/7 কিন্তু আবার অমূলদ সংখ্যা হবে না। ওকে। আচ্ছা, এরকম বুঝি নাই বললে তো হবে না, কোনটা বুঝেন না সেটা তো একটু বলতে হবে। আচ্ছা, অমূলদ সংখ্যা বুঝেন নাই কোন জায়গাটায় বুঝলেন না ভাইয়া? মৌলিক সংখ্যা বুঝলেন, যে যারা মৌলিক নয় তারা হচ্ছে যৌগিক। তাহলে যারা মূলদ সংখ্যা নয় তারা হবে অমূলদ সংখ্যা, এটা বুঝতে কি খুব কষ্ট হচ্ছে? আমি জাস্ট দুইটা শর্ত আপনাদেরকে পড়াইছি কারণ পরীক্ষায় আসে এই জন্য, যে নিচের কোনটি মূলদ সংখ্যা নয়। এটা যদি প্রশ্নে আসে এরকম চারটা অপশন দেওয়া আছে, সেখান থেকে বের করার সিস্টেমটা আপনাদেরকে শিখাইলাম, নাথিং এলস। বাট সংজ্ঞা তো সেম জিনিস ভাইয়া। মূল অমূলদ সংখ্যার সংজ্ঞা আমি আরো আগে বলে আসলাম, এই যে এই জায়গাটায় বলে আসলাম। আপনি 5-7 মিনিট পর এসে বলতেছেন বুঝি নাই, এটা একটু কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। আপনি ওই সময় জিজ্ঞেস করেন ভাইয়া, কোনো সমস্যা নাই, আমি আবার রিপিট করবো, নো প্রবলেম। আচ্ছা, √125 একজন রিপিট করতে বলেছেন, আসেন ভাইয়া রিপিট করি। √125, এটাকে একটু সিম্পলিফাই করেন, খাতা কলম হাতে নেন, আসেন। খাতা কলম হাতে নিয়ে কি করা যায়? 5 × 25 করা যায়। 25কে আলাদা রুটের ভিতর নিয়ে আসি, 5কে আলাদা রুটের ভিতর নিয়ে আসি। √25 মানে 5 ইন্টু √5। ওকে। 5 তো একটা মূলদ সংখ্যা, এটা তো আমরা জানি। কিন্তু √5 তো মূলদ সংখ্যা না, কেন না? কারণ শিখেছিলাম রুটের ভিতর যে সংখ্যাটা থাকবে সেটা যদি পূর্ণ বর্গ হয় তাহলে এটা আপনার মূলদ সংখ্যা হবে। কিন্তু 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, সো √5 হয়ে যাবে অমূলদ। সো দুইটা মূলদ অমূলদ গুণ করলে আলটিমেটলি সেটা আপনার অমূলদ সংখ্যা হবে। এইটাই আমি বলেছি। এবার কি ক্লিয়ার? যারা অমূলদ বুঝেন নাই? আচ্ছা ভাইয়া, খুবই একটা মানে বিরক্তিকর কাজ করতেছেন। যিনি বললেন বুঝেন নাই তিনি এখন চুপ করে আছেন, তাহলে আমি সামনের দিকে চলে যাই। পরে আবার বকা দিয়েন না বা মন খারাপ করেন না যে আপনার কথা কেন শুনলাম না। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ওহিদুল ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। 1.333333 এইটা যদি মূলদ হয় তাহলে 1.414 ডট ডট মূলদ নয় কেন? খেয়াল করেন, 1.333 এটা একটা পৌনঃপুনিক সংখ্যা। আপনি শেষ পর্যন্ত শুধু থ্রি পাবেন, নাথিং এলস। বা একটা প্যাটার্ন পাবেন, সাপোজ 1.414, 414, 414, 414 এরকম করে বারবার আসতেছে। এটাকে আমরা লিখতে পারি 1.414 পৌনঃপৌনিক, তাই না? এইটুক কি বুঝতে পারি আমরা পৌনঃপুনিক কিভাবে প্রকাশ করে? এইটুক যদি বুঝতে পারি, তাহলে এবার দেখেন √2 যেটা সেটা হচ্ছে 1.414 এর পরে আরো কিছু সংখ্যা আছে, বাট সেখানে কোনো রিপিটেশন নাই বা একই সংখ্যা বারবার আসে না। ঠিক আছে। সো এই জন্য 1.414 ডট ডট মানে যেটা √2, সেটাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। কিন্তু এইগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন 1.333 এটাকে 4/3 আকারে প্রকাশ করতে পারেন। এইটাকে প্রকাশ করার নিয়ম হচ্ছে, শিখাইতাম ক্লাসে একটু পরে বাট আগেই বলে ফেলি। নিয়মটা হচ্ছে, পৌনঃপৌনিক সহ যে পুরা সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখবেন এভাবে, দশমিকটা উঠাই দিয়ে। তারপর বিয়োগ করবেন। কত বিয়োগ করবেন? পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করবেন। ঠিক আছে। ডিভাইডেড বাই পৌনঃপৌনিক যে যতগুলা সংখ্যার উপর আছে ততগুলা নয় দিবেন। ব্যাস। এই হচ্ছে আপনার পি বাই কিউ আকারে প্রকাশ, 1413/999। সো আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলেন। তাহলে এইটা ডেফিনেটলি হবে হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু √2 ক্ষেত্রে এটা হবে অমূলদ সংখ্যা। এবার কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আমি এই পৌনঃপৌনিকের জিনিসটা একটু পরে শিখাতাম, কারণ পরের একটা স্লাইডে ছিল আপনাদের। ওকে। এই জন্য শিখাই নাই এখনো। আচ্ছা, ভেরি গুড, আগেই বলে ফেললাম তাহলে। ভেরি গুড, তাহলে মূলদ অমূলদ মৌলিক যৌগিক ইনশাল্লাহ ক্লিয়ার। তো আসেন একটা প্রবলেম সলভ করি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমি এইটাই আপনাদেরকে আগে করায় ফেলছি, বাট আপনারা হচ্ছে মানে বেশি ব্যস্ত হচ্ছিলেন, আমি এটাতে আসতাম, যাই হোক। আর এখন আপনার উত্তর করেন, যেহেতু সব বুঝতে পারছেন এখন উত্তর করেন কোনটা হবে।
আচ্ছা, আমি একটু হেল্প করি। এটাকে 4/10, এটা হচ্ছে 3। এটা যেহেতু পৌনঃপুনিক সংখ্যা, ডেফিনেটলি এটা মূলদ সংখ্যা হবে। তারপর আমি একটু ক্লিয়ার করে দেই। এই হচ্ছে এটাকে প্রকাশ করার উপায়। ওকে। আচ্ছা, আর এইটাকে একটু ভাগ টাগ করি আসেন। এবার পারা উচিত আপনাদের। 27কে ভাগ করা যায় 3 × 9। 48কে করা যায় হচ্ছে 3 × 16। সো 3 3 কেটে গেল, থাকলো √9, √16। আচ্ছা, এবার দেখেন √9 মানে 3, √16 মানে 4। এইটাও p/q, উভয় সহমৌলিক এবং q ইজ নট ইকুয়াল টু 0। তার মানে এইটাও মূলদ সংখ্যা। তাহলে চারটাই তো ভাই মূলদ সংখ্যা হলো, তার মানে এইটার কোনো উত্তর নাই, উত্তর হবে ব্ল্যাঙ্ক। বুঝতে পারছেন? যারা চোখ বন্ধ করে ঘ দিচ্ছিলেন বা ফার্স্ট হওয়ার জন্য ঘ দিচ্ছিলেন, এবার তাহলে আপনাদের কোথায় ভুল হয়েছে একটু দেখে নেন। প্রায় 90%-এর উপরে মানুষজন হচ্ছে ঘ উত্তর করেছেন, আমি দেখলাম যেটা। সেটা কিন্তু কোনোভাবেই ঠিক হয় নাই। ওকে। সো একটু অঙ্কটা করবেন, সলভ করবেন, সময় নিবেন, তারপর উত্তর দিবেন। ঠিক আছে? এরকম প্রশ্ন কিন্তু পৃথিবীতে আসতেই পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে। আসুন এবার আমরা সামনের দিকে যাই। মৌলিক যৌগিক পড়াইছি, সহমৌলিক পড়াইছি। একটা পোল কোশ্চেন আছে, কিন্তু পোল কোশ্চেন লঞ্চ করব না। এটা আপনারা চ্যাট বক্সে উত্তর দেন।